আলিপের মাথায় দেখবেন সে ধরাছোঁয়ার বাইরে থাকবে, বড় নেতা হবে। এই কাজটা করলে তো প্রমোশন হবে, ভবিষ্যতে চেয়ারম্যান হবে। চেয়ারম্যান হওয়ার পরে দেখবেন 2-4 জন মানুষকে মারবে, তখন হবে এমপি। এমপি হওয়ার পরে আরো বেশি মানুষকে মারবে, তখন হবে মন্ত্রী। এরকম নেতারা যখন দেশের হাল ধরে, তখন এই মাস্তানি চাঁদাবাজি আর বন্ধ হতে পারে না, এরা বন্ধ হতে দেবে না। এই মাস্তানি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ করার জন্যই কিন্তু গণভোট ছিল, সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য। আমাদের আইন, আদালত, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশনকে স্বাধীন করার জন্য, শক্তিশালী করার জন্য গণভোট ছিল। কিন্তু এদের নেতারা কিন্তু জানে যে গণভোট যদি বাস্তবায়ন হয় তাহলে আর মাস্তানি চাঁদাবাজি লুটপাট করতে পারবে না। সুতরাং কোনোভাবেই গণভোট বাস্তবায়ন করা যাবে না, এরা করতে দিল না। ভবিষ্যতে থাকবে না, এখন থেকে থাকবে না, কোনোদিন ওরা প্রবেশ করতে পারবে না। ওদের চেহারা আমরা নিচ্ছিন্ন করে দিব। শিবিরের প্রত্যেকটাকে এখানে কুত্তার মতো পিটাইছি, এখানে পিটাইয়া সবগুলো এমার্জেন্সিতে ঢুকাইছি। এখান থেকে আজকে থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যতদিন বেঁচে আছি, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে এবং এই পুরান ঢাকার কোনো ক্যাম্পাসে শিবিরের কোনো অস্তিত্ব ভবিষ্যতে থাকবে না, এখন থেকে থাকবে না, কোনোদিন ওরা প্রবেশ করতে পারবে না। ওদের চেহারা আমরা নিচ্ছিন্ন করে দিব। তুমি যুব দলের তাদেরকে যেভাবে মাফিয়া বানার জন্য ট্রেনিং দিয়েছ, যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে বের না করে আইনের আওতায় না নিয়ে আসা হয়, তুমি যেই গর্তে লুকিয়ে থাকো না কেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ইঁদুরের গর্ত থেকে তোমাকে টেনে নেবে। তারেক রহমানের জাদু, এই কথারও খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? বাংলাদেশ এখন তারেক রহমানের জাদু, এই কথারও খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? আসসালামু আলাইকুম। প্রিয় প্রজন্ম, যে কেউ বাংলাদেশের এই ঢাকা শহরে যেহেতু থাকি, ঢাকা শহর নিয়ে কথা বলছি, প্রাইভেট ইউনিভার্সিটির সামনে গিয়ে দাঁড়াইলে কিংবা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকলে বা জাহাঙ্গীরনগরে বা যে কোনো সরকারি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকলে একটা আকাশ পাতাল পার্থক্য চোখে পড়বে। সাধারণত বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সুদূর সে প্রত্যন্ত বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এসে লেখাপড়ায় চান্স পায় এবং পড়ালেখা করে। আর সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তারাই পড়ালেখা করে, ওখানে চান্স পাওয়া না পাওয়া খুব একটা বড় কথা না। সব বড় লোকে যে টাকার কুমির তাদের ছেলে মেয়ে। আমি অত্যন্ত নিরপেক্ষভাবেই বলছি, যারা পড়ে তারা সবাই আমাদের ছেলে মেয়ে, এই সমাজের ছেলে মেয়ে, আমার নাতিপুতির ছেলে মেয়ে। বিদ্বেষ নিয়ে কথা বলছি না, এটা রূঢ় বাস্তবতা। আমি তো সারা বাংলাদেশে ঘুরে দেখছি, বাংলাদেশের খুলনায় অনেক ইউনিভার্সিটি এখন হয়েছে। আমি চিটাগং ইউনিভার্সিটিতে, সিলেট ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, সবগুলো তো ঘুরে দেখছি, সবগুলোতে তো গেছি আর কি। আর ঢাকা শহরে যতগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিজের ছেলেমেয়েও দু একটা লেখাপড়া করছে, আবার অহরহই তো যাই, সবসময় যাই বলতে গেলে আর কি। দেখি তো দৃশ্য, সে আকাশ পাতাল একটা ডিফারেন্স। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। যার যেখানে অভিরুচি, যার যেখানে সামর্থ্য, যে যেখানে চান্স পায় সেখানেই পড়ালেখা করে। আমি বলি সবসময়, আমাদের সময় পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, আমার মেয়ে জাহাঙ্গীরনগরে লেখাপড়া করছে। প্রাইমারি স্কুলে পড়তে যে খরচ, তার চাইতে কম খরচ আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া। এবং এত বিশাল একটা এনভায়রনমেন্ট, ওখানে গেলে, ওখানে ঘোরাফেরা করলে এমনিতেও মানুষের অনেক জ্ঞান, বুদ্ধি, বিবেচনা বৃদ্ধি পায় বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি আর কি। যাই হোক, প্রাইভেট ইউনিভার্সিটিতে কি হয় খুব একটা আমি জানি না, যদিও আমার ছেলেটা লেখাপড়া করেছে আর কি। যাই হোক,
কোনো খারাপ বিরূপ মন্তব্য করতে চাই না, এটা এখন রাষ্ট্রের হালচাল এরকমই হয়ে গেছে। তবে সব জায়গার ছাত্রছাত্রীরাই আমার প্রিয় প্রজন্ম, সবাই যারা টিনেজার বা 35 বছর বয়স, আমি সবসময় তো বলছি সারা পৃথিবীর এরাই মালিক, এরাই উত্তরাধিকার, এরাই পরিচালক আগামীর আর কি। তারপরে বলতেছি যে এই বাংলাদেশে 18 কোটি মানুষ, যা প্রায় ইউরোপের অর্ধেক, গোটা ইউরোপের যে 28টা 29টা দেশে তার অর্ধেক, ওখানে বোধহয় 30-35 কোটি মানুষ, আমাদের তো 18 কোটি, হ্যাঁ ওরকমই আর কি। এই মিছিল মিটিং যে হয় ঢাকা শহরে, কতজন মানুষ আসে? তারা কি এই সমস্ত দেশের 18 কোটি মানুষ বা তার অর্ধেক যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেন? এই ঢাকা শহরে 1-1.5 কোটি মানুষ বসবাস করে, তার ভিতর থেকে 2000-1000 মানুষ এসে মিছিল করে, বিরাট বড় বড় স্লোগান দেয়, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, মারামারি, রক্তারক্তি করে, খুনাখুনি করে, গোলাগুলি করে। এটা অত্যন্ত দুঃখজনক। এই যে 5টা ভিডিও আমি এখানে খণ্ডিত অংশ আমি শো করলাম, অত্যন্ত বেদনাদায়ক, তিক্ত সত্য কথা এটা। এই যে প্রথম ভিডিওটা আলিফ সম্পর্কে বলছে যে যারা এই দেশে যত বড় মাস্তান, যত বড় খুনি, তত বড় পদ পায়, তত বড় মিনিস্টার হয়, একটা সময় সাধু বনে যায়, অনেক নীতি কথা বলে, তারা বয়ান করে। এটাই রূঢ় বাস্তবতা। এরা দিবে না, ভালো কিছু হতে দিবে না। যেগুলো টাইপড হয়ে গেছে, আমি তো বলছি আমার মতন যেগুলো পিছনে বসে কলকাঠি নাড়ায়, একটাও সৎ না, একটাও ভালো চায় না এদেশের সাধারণ, তারা সহ্যই করতে পারে না এই সাধারণ পরিবারের ছেলে মেয়েদেরকে, যে তারা এগিয়ে আসবে। তাদের মুখ থেকে কখনোই শুনবেন না কোনো অনুপ্রেরণার কথা, যে তোমরা হাল ধরো, তোমরাই আমাদের উত্তরসূরি, আমি এখন ছেড়ে দিলাম, তোমরাই মালিক, তোমরাই তোমাদের দেশ বুঝে নাও, তোমাদের পরিবার বুঝে নাও, তোমাদের পৃথিবী বুঝে নাও, আমরা ইস্তফা, আমরা এখন মসজিদে যাব বা গির্জায় যাব অথবা মন্দিরে যাব, ও ঈশ্বরের নাম নিব, আর কিছু করব না, তোমাদের শুভকামনা করবে ঈশ্বরের কাছে। একটা লোকও বলবে না, একটা লোকও বলবে না। আর ওই সবসময় যে মোল্লাগুলোরে বলি, এই মোল্লাগুলো এই বুইরাগুলোর জন্যই দোয়া করবে সারাদিন। এটা বলবে না যে এই নতুন প্রজন্মের এগিয়ে আসুক, এবং এরা নিজেরাও রাষ্ট্র ক্ষমতায় আসবে না, তাদের ভিতরে কোনো ঐক্য নাই, তারা কখনো ঐক্যের কথাও বলবে না। এগুলো হয়েছে সবগুলা হয়েছে, মানে কি বলবো আর কি, একটা খুব খারাপ কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলতে চাই না। নামাজ তো আমিও পড়ি, মসজিদে যাই, এদের পিছনেই নামাজ পড়তে হয়, একজন মুসলমান। কিন্তু দুঃখের বিষয় এটা, আমি সবসময় তো বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, খলিফাগণ তো ছিলেন যোদ্ধা, শাসক। এরা কি করে? এরা সারাদিন তসবি একটা হাতে নিয়ে লেফট রাইট, পোশাক আশাক, স্নো পাউডার মাইকা, মানে ওই যে খুশবু টুসবু মাইকা, নবীর সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করে, ফরজের কোনো নাম নাই। ফরজ মানে কি? এটা রাষ্ট্র যদি সৎ ব্যক্তি দ্বারা শাসিত না হয়, শাসক যদি সৎ না হয়, আল্লাহ খোদা ভীরু না হয়, তাহলে সেই রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র থাকে? তো একটা গজবের রাষ্ট্র। ইহুদি খ্রিস্টান রাষ্ট্র তো অনেক বড়, ওই যে পাশের সিঙ্গাপুর, ওই যে কোরিয়া, ওই যে চায়না, তাইওয়ান। অনেকেই তো ওয়াজ করে, ইসলাম তো দেখে আসছে ইউরোপে, হাজার মেয়েরা তো ন্যাংটা নেমটি পরে বেঁচে যায়, কেউ তো ওখানে টিচ করে না, ফিরেও তাকায় না কেউ, ওয়াজ করে আসে দেখে আসছে ইউরোপে, ইসলাম তো দেখে আসছে ইউরোপে। খাদ্যে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, একটা টাকার খনি পাইলো সেটা গিয়া লস্ট অ্যান্ড ফাউন্ডে জমা দিয়ে দেয়, একটা মোবাইল পাইলে তো ওয়াজ করে। কিন্তু সেটা এখানে কায়েম করার কথা বলবে না, আর নিজেরাও কোনো দায়িত্ব ঘাড়ে নিবে না। একজন বুজুর্গ ওলি দেখি পোলাপান একেবারে স্ট্যাটাস দেয়, একেবারে দিনের দায়ী, ওরে বাবা রে বাবা, হুজুরে আজম, আর আমি বলি গজবে আজম। যাই হোক, ওনাদের বিষয়ে কথা বলতে চাই না, আল্লাহ হিদায়াত নসিব করুক। আমি বলি যে দোয়া করবেন না, বরং বরদোয়া দেন যে এই জালিম গুলোকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ তুমি গজব দিয়ে। তারপরে দেখেন দ্বিতীয় ভিডিওতে বলছে এখানে শিবিরকে একদম নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আমার প্রশ্ন থাকে, 17টা বছর বাবা তোমার মতন নেতা কোথায় ছিল? তোমাকে তো খালেদা জিয়ার খুব দরকার ছিল, তারেক জিয়ারও খুব দরকার ছিল। তারেক জিয়া এই বেচারা 17টা বছর দেশের মায়ের পাশে আসে দাঁড়াতে পারে নাই। আহারে, তুমি কোথায় ছিলা বাবা? তোমাকে তো
খুব দরকার ছিল। এই জাতি তোমাদের মতন ছেলেদেরকে চায় যারা চোর ডাকাতকে নিশ্চিহ্ন করে দেবে। শিবির যদি চোর ডাকাতি চুরি ডাকাতি করে নিশ্চিহ্ন করে দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শিবির কি সেরকম কিছু করছে যে ওদেরকে নিশ্চিহ্ন করে দিবা? তোমাদের বা অস্তিত্ব কোথায় ছিল? তো এই বাহামের তো আমরা আসলে এই রাষ্ট্রের জন্য মানুষ বোঝে তো এগুলো আসলে। সালনাই কুত্তার বাগা নাম একটা কথা আছে না, বার্কিং ডগ বাইট সেলডম একটা কথা আছে। এনিওয়ে, তারপরে হাদির গ্রাফিতি মুছে দিচ্ছ। আমি তারেক জিয়াকে বলবো, বাবা যদি হেডম থাকে, সরকারের কোনো মেকানিজম থাকে, এবং তুমি যদি সারা জীবন গদিতে থাকতে চাও, রাজনীতি করতে চাও, এই দেশে ক্ষমতায় থাকতে চাও, তাহলে 5,000 হাদি পয়দা করো, 500 হাদি পয়দা করো, কাজ দিবে। হাদির মতো ছেলে 100 বছরে জন্মায় না, আমি এটাই বলবো। হাদির কবরটা তো হয়েছে বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, আমাদের জাতীয় কবির পাশে, আর কিছু বললাম না। যাই হোক, তারপরে আরেকজন আছে, এই যে সালাউদ্দিন, ওনার ইতিহাস, ওনার 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 জিন সম্পর্কে তো এদেশে মানুষ সবাই জানে কম বেশি। ওনার বয়ান, ওনার পাস্ট, লজ্জা লাগে, আমি লজ্জিত বোধ করি, বিব্রত বোধ করি। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী, তো যা বলার তো বলছেই আর কি, আমার তো আর কিছু বলা লাগে না। আমি তো ওই বিষয়ে বলতে আসি নাই। আমি কারো ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের তো আমি তো 1 পয়সাও খাই না, 1 কাপ চাও তো খাই না। আমি চাই এই নতুন প্রজন্মের অধিকার এরা শতভাগ বুঝে নিক, এরাই রাষ্ট্র চালাক, এরাই পৃথিবীর মালিক, এরা এদের অধিকার কড়ায় গন্ডায় আদায় করে নেবে না। আমার মতন বুইরা, হ্যাগার্ড, চোর, ডাকাত এই দেশ লুটপাট করে তাদের সন্তান সন্ততি বেগম পাড়ায় রাখবে, ওখানে 50, 200, 300 বাড়িঘর করবে, আর এরা এখানে মারামারি করে যুদ্ধ করবে, না খেয়ে মরবে মানুষ। কত মানুষ ভিডিওতে দেখি মানবতার জীবন যাপন করে, ঘর নাই, বাড়ি নাই, রাস্তায় থাকে, ফুটপাতে থাকে। এই ঢাকা শহরই তো, এই যে এখানে গেলে, এই যে মালিবাগে গেলে ওখানে বস্তি, সব জায়গায় তো বস্তি, ঢাকা শহর পুরোটাই তো বস্তি। সব বিচার মানে নিরপেক্ষভাবে যদি বিচার করা যায়, সব জায়গায় তো মানুষ ফুটপাতে থাকে কম বেশি। শুধু ধানমন্ডি আর গুলশান দিয়ে কি ঢাকা শহরের বিচার হবে? ঢাকা শহর তো এখন একেবারে সেই কুমিল্লা থেকে এদিকে একদম ময়মনসিংহ পর্যন্ত, এদিকে নরসিংদী থেকে এদিকে বলতে গেলে ফরিদপুর পর্যন্তই তো এখন ঢাকা শহর। কোন জায়গাটা গুলশানের মতন? কতটুকু অংশ গুলশানের মতন, কতটুকু অংশ ধানমন্ডির মতন, কতটুকু অংশ মোহাম্মদপুরের মতন? এ সবটাই তো বস্তি। তারপরে সালাউদ্দিন গেল, রাশেদ, এই ছেলেটির যা বক্তব্যের সম্পর্কে আমি বলছি, আমার তো অভিরুচি হয় না, অথচ একেই তারেক বানাইছে তার রাজনৈতিক উপদেষ্টা এবং একজন সচিবের পদমর্যাদায়। আর বলতেছে না বাবা, লজ্জিত বোধ করি, বিব্রত বোধ করি। নতুন প্রজন্মকে বলবো, চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখো। আমরা তো বলছি তো, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা গ্রাম থেকে, সরল সোজা মানুষের, সাধারণ মানুষের ছেলে মেয়ে, এদের ভিতরে কোনো 2 নম্বরই প্যাচ গোস খুব কমই আছে। যদিও এখনো গ্রাম্য পলিটিক্স, অনেক নোংরা পলিটিক্স, গ্রামেও পলিটিক্স ঢুকছে, তারপরেও আমি বলবো এই সমস্ত ছেলে পেলে যারা ভালো লেখাপড়া করে পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে, এরা ভদ্র ছেলে, এরা এখনো পাপী হয় নাই এই বুইরাদের মতন, আমাদের মতন এগুলো চরিত্র নষ্ট হয় নাই। ঐক্যবদ্ধ থাকো, চোখ কান খোলো, এবং তোমরা তোমাদের দেশকে বুঝে নাও। এই বুইরাগুলোকে পাছার মধ্যে লাথি মেরে বুড়িগঙ্গায় ফেলাও, নাইলে শীতলক্ষায় ফেলো। আর তোমরা তোমাদের মতন করে এই রাষ্ট্রকে গড়ে তোলো, কারণ এটা তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ছেলেমেয়েরা এই দেশে থাকবে। সুতরাং ইউ মেক ইউর কান্ট্রি অ্যাজ ইউ লাইক। আল্লাহ হাফেজ।